আছে মানে কি দুইজন করে প্রত্যেক জায়গাতে ইউনুর সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পাও তুলিয়া 5 জন করে বসে ডিসির অফিসে। আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে। আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন? যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয়, আমার সামনে দাঁড়াবে, এদের 14 গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে। এরা গিয়া দলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক মিটিং এ ডিসিএসপির অফিসে এমন ভাবে বসে থাকে এবং এমন ভাবে ডিকটেট করতেছে দেশকে, আপনি কল্পনা করতে। কালকে আমি শুনলাম সচিবালয়ে প্রত্যেকটা সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে নাম এর মন্ত্রী কই, আমি উপদেষ্টা কই আল্লাহ, এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম 5 উপরে 15 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে তারা এটা পরিচালনা করে। এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না, এবং তাদের ডিকটেশনে এটা পরিচালনা হয়। কত চাকরি হবে, কোথায় কার ট্রান্সফার হবে, একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে, বেয়াদবের মতো কথা বলে। আল্লাহ এই বেয়াদবের হাত থেকে, এই বেয়াদবদের হাত থেকে এই দেশ উদ্ধার হওয়া দরকার। শুনেন, আমার ঈদের দিন আমার একটা ভাই, আপন ভাই হোক আর চাস্তো ভাই হোক আর ভাই হোক, যদি আপনি একটু শুনেন, 1 বছরের বড় হলে তাকে আমি সালাম করি। একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়া, প্রাইমারি স্কুলে আমার পড়াইছে, আমি কলেজে, অত বড় নেতা দৌড়ায় গিয়ে স্যার সালাম করি। আমাকে উনি যেহেতু সরাই রসই দীর্ঘই পড়াইছে। একজন মুরব্বী যাইতেছে লাফরে চেয়ার থেকে উঠে যায়, একজন বড় ভাই যাইতেছে সিগারেটটা লুকায় ফেলি। এটা আমাদের কালচার। যত কথাই বলেন, এটা না হলে দেশ থাকবে না। এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বেয়াদবে। সে কি বলছে, আমাদেরকে চেনেন না, আমরা খালেদা জিয়াকে মুক্তি দিছি, আপনার নেত্রীকে আমরা মুক্তি দিছি, আমাদেরকে চেনেন না, আমরা আপনার নেতার কি ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তারা কি সরকারের অংশ কি অংশ না? যদি অংশ হয়ে থাকে একরকম, না হয়ে থাকলে আমি ধরে নিই আপনার যুক্তির খাতিরে যে মিস্টার হাসনাত আব্দুল্লাহ অথবা সার্জিস আলম অথবা সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না। তারা তো হলো মন্ত্রীর চেয়ে অনেক উপরের প্রোটোকল পায়। এক জায়গায় গেলে পরে ডিসি সাহেব এসপি সাহেবের দৌড়াদৌড়ি যদি আপনি দেখেন, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম গেলে তাদের যে গার্ড মানে সম্বর্ধনা যদি দেখেন, অফিসিয়াল প্রশাসনিক সম্বর্ধনা কত তটস্থ থাকে, এটা তো তাদের ব্যাপার। তারা যাদেরকে একটা টিকিট দিয়ে দেয়, টিকিট একটা দিয়ে দেয় যে এরা আমাদের সমন্বয়ক অমুক থানায়, আমি জেলাও বললাম না, কেউ চিনে না এই ছেলেটা এই থানায় বাড়ি ছিল আগে, কিন্তু কেউ চিনতো না। এখন সবাই জানলো এই ছেলেটার সমন্বয়ক। ওর বাপের নাম কি? তার বাপের নাম সৈয়দ আলী। সৈয়দ আলী কি করে? আরে সৈয়দ আলী তো কেউ চিনত, ও তো ভান্ডারি করতো বাজারে, এখন আর করে না। তবে এখন সে একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে, কারণ তার ছেলে হইল সমন্বয়ক। সেই সমন্বয়ক ছেলেটি কোনোদিন পলিটিক্স করে নাই, সে গিয়ে ইউনো অফিসে, আমি চ্যালেঞ্জ করলাম কথাটা, আমার সাথে কেউ বিতর্কে আসুক। আপনার কাছে তথ্য প্রমাণ আছে? এগুলো গুঞ্জন রয়েছে আছে। ইভেন কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে। সেইটাও জামাত বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্যারেরা যাকে স্লিপ দিছে, তা এই চাকরিটা প্রথমে 60% নিতে হয়েছে সিভিল সার্জনকে। প্রত্যেক জেলায় 60% তাদের লোককে নিতে হয়েছে। এটার কোনো এভিডেন্স আছে? মানে আমি একটু নিজে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি। এরকম গুঞ্জন আমরাও শুনছি না তা না, গুঞ্জন অবশ্যই রয়েছে, কিন্তু বাস্তবতার জায়গা থেকে কোনো এভিডেন্স কি পাওয়া যাবে? আচ্ছা, এই যে কয়েকদিন পরে, এখন তো উত্তর থেকে বাতাস আসবে, কয়েকদিন পরে যে দক্ষিণ থেকে ফাল্গুন মাসে দক্ষিণা বাতাস আসবে, আপনি কি বাস্তব কোনো এভিডেন্স দিতে পারবেন? দেখেন আপনি নাকি ফিল করেন? সেই ফিলিং এর জায়গা থেকে আমি ফিল করি। আমার ফজলুর রহমানের 60 বছরের ফিলিংস মিথ্যা হতে পারে না। আমি আমার জেলার কথা বলছি। আচ্ছা, সবাই সবাই আমাকে বলে আমি পরীক্ষা দিছি এবং আমি 1 নম্বর হব, কিন্তু যে পরীক্ষার দরজায় দাঁড়াইছে সে চাকরিটা পেয়ে গেছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। এখন আপনি যদি বলেন, আমি বলবো সিভিল সার্জন অমুকের কথাই হয়েছে, কে গিয়া বলছে তাকে, এটা কি বলে? এটা তো হেলোর উপরে হয় আর স্লিপের উপরে হয়। আমি আপনাকে বললাম, কিশোরগঞ্জের জেলার সবাই জানে কার কথায় কিশোরগঞ্জের প্রশাসন চলে, কোন দলের কথা, কার কথায়, মানে ব্যক্তি না, কোন দলের নেতার কথায়। 2টা দল, একটা হলো জামাত আর একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আমি হাঁটতেছি, পাইলাম গিয়ে একদল ছেলেরে। আমি যাইও না কিশোরগঞ্জ, এখন যাইতেও আমার লাগে, নিজেকে ছোট মনে হয়। আসসালামু আলাইকুম। বাবা তোমরা কারা? স্যার আমরা হইলাম সমরনায়ক। সমরনায়ক, সমন্বয়ক কথাটাও বলতে পারে না, তাই নাকি? সমরনায়ক। পরে বড়টা কইতে দেখো না, এটা ভুল করছে, ও সমন্বয়ক। সমন্বয়ক তো বাবারা এখানে কেন তোমরা আসছিলা? ডিসি সাহেবের সাথে মিটিং ছিল। কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে, গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ। একটা ছেলে যদি কলেজে ফার্স্ট ইয়ারে বৈশা, আমি তো ওখান থেকে বিএ পাশ করে আসছি কিশোরগঞ্জ থেকে। আমি যখন বিএ পাশ করি, দুইজন ছিল পাঞ্জাবি এসডিও, দুইবার বদল হয়েছে। আরেকজন আর কয়েকজন ছিল, রাফিল করিমের মতো এসডিও ছিল কিশোরগঞ্জে, খসরুজ্জামানের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এসডিও ছিল কিশোরগঞ্জ। আমি তা দরজায় গেছি না ডরাইয়া, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জেলার, আমি দরজায় গেছি না ডরাইয়া। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই যে বড় ভাইরা এখানে বসে আছে, যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দিয়ে দল করা হয় কিংস পার্টি, অবশ্যই এটা বিরোধিতা হবে। এমন বিরোধিতা হবে, আমি জানি না কি ধরনের। তারা যেটা মনে কর, যেমন একটা ছেলে বলতেছি, এটারও ছেলে কই, ও নাকি কি নাগরিক কমিটির কি আহ্বায়ক বা এই ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারি দল। আর জামাত হইল ভারতীয় দলের, ভারত দিল্লির এক্সটেনশন বলছে না নিউজ 24 জি। আর বিএনপি খুব ভুল করতেছে জিয়াবাদ করিয়া। আমরা কিন্তু বংশীয় বাকি রাজনীতি পারিবারিক রাজনীতি। আচ্ছা বলেন তো দেখি, এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে, আমি কেমনে তাকে আদর করব? আমি কেমনে আমি দোয়া তো করি তাদের জন্য। এরা তো দেশটাকে এমন একটা দুর্ভাগ্যজনক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা অনেক কিছুই পেয়েছিল। এটা তো বাস্তবতা। পেয়েছিল গণঅভ্যুত্থানের সামনের সারিতে তারাই ছিল, ছাত্র জনতা গণঅভ্যুত্থানে। সেখানে আমি বিশ্বাস করি সেখানে সব রাজনৈতিক দলের ইনভলভমেন্ট ছিল, কিন্তু সামনের কাতারে তারা ছিল। তো আমি তাদেরকে সামনের কাতারে দেখি নাই, সবরে দেখি নাই। 158 জন যে সমন্বয়ক বলে সবাই দাবি করে আমরা জমিদার, সবাই না। ইউনূস সাহেব এইটুক না করলে, এত ছোট না হইলেই পারতেন যে একটা রাজনৈতিক দল ছেলেরা করবে, তাদেরকে উৎসাহিত, নিজেই করা, পারলে নিজেই লুঙ্গি কাঁচা দিয়ে নেমে যাওয়া দলটা করার জন্য। বুঝা যায় ভাই, যত বুদ্ধি করেই কথা বলো, বুদ্ধিমান বেশি দিন নিজেকে লুকায় রাখতে পারে না জ্ঞানী মানুষের কাছে। বাংলাদেশের মানুষ হলো সবচেয়ে জ্ঞানী। বাংলাদেশের মানুষ কিন্তু সব বুঝে যে বুদ্ধি, দুর্বুদ্ধি, কুবুদ্ধি দিয়ে যা কারা কথা বলে, এবং মানুষ কিন্তু বুঝেই ফেলবে যে ইউনূস সাহেব একটা নোংরা খেলার মধ্যে নেমে গেলেন। এবং নির্বাচন এবং ইলেকশন, এই দুইটা কথা যখন বললো যে নির্বাচন আগস্টের মধ্যে দিলে ভালো হয়, আগে বলতো দ্রুত দ্রুত রিজনে, এরপর বললো আগস্ট, জুলাই আগস্ট। আচ্ছা ঠিক আছে, আপনাদের পছন্দ না হলে বলতে পারেন যে আরো 1 বছর দেন, 6 মাস দেন, এগুলো বলতেছে, এগুলো হইতে পারে। আর বলেছিলেন উনি যে সন্তানেরা যদি নতুন দল করতে পারে তাদেরকে অভিনন্দন, তবে দল করতে হইলে সরকারে থাকতে পারবে না। এইটা কিংস পার্টি যাতে না হয় আমাদের দেশে। এই কথার পরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন ভদ্রলোককে, রাজনীতিতে সবচেয়ে ভদ্রলোক যে কয়েকজন মানুষের নাম উঠে আসে গত 15 বছরে, এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। কত গালি যে তাকে শুনতে হইল, কত ধরনের কুৎসিত সমালোচনা তাকে শুনতে হইল, এটা বলে শেষ করা যাবে না। আমি যে এখন আপনার সামনে কথা বলছি, কত ধরনের গালি যে আমার মা বাপ মৃত্যুর পরে শুনবে শুধু আমার জন্য। আমি কত যে খারাপ মানুষ। আমি একটা কথা বলেছিলাম, কি অপরাধ আমার আমি জানি না। আমি বলছিলাম এদেশে, এদেশে ওয়াজ মাহফিল হবে, মিলাদ শরীফ হবে। আমিও ওয়াজ মাহফিলে দিনের রাতের পর রাত বসে রয়েছি। মিলাদ মাহফিল আমি মাসে মাসে আমি পড়াই, আমার বাড়িতে পড়াই, হাইকোর্টের মাজারে পড়াই, মসজিদে পড়াই। কিন্তু এটার তো একটা সীমা থাকতে হবে, সীমা পরিসীমা নাই তো দেখতেছি। আপনারা রাত্র সন্ধ্যার থেকে ধরে ভোর রাত পর্যন্ত মাইক লাগায়া কে অসুস্থ, কে মারা যাবে, কোন বৃদ্ধ মানুষ আছে, কোন ছাত্রের পরীক্ষা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, কিছু দেখেন না। সারা রাত খালি এটাই কাজ, ওয়াজ মাহফিল করা। কেন আমি আমার মাথার মাঝে ছিল, ওয়াজ মাহফিল করা কিন্তু ফরজ না। নামাজ, রোজা, হজ, জাকাত হইল ফরজ, এমনকি সুন্নত না।
ওয়াজ মাহফিল নফলের চেয়েও নিচে। কাজে এই কথাটা আমি না বলাতে আমার উপরে যত ধরনের আমি মুরতাদ, এবং একজন মৌলানা সাহেব, তার নাম বোধহয়, উনি আমার নামটা বিকৃত করে বলছে, আল্লাহ বলছে কারো নাম বিকৃত করলে কি হয়, এরকম যে পাপ হয়, আর পাপ যারা করে এরা আলেম হয় কিনা। আমি খুব কঠিন ভাবে বলি, এবং একজন বলেই ফেলছে ও বেহেস্তে যেতে পারবে না। তা আমি খুঁজতেছি এখন বেহেস্তের টিকিটটা বোধহয় আটকায় রাখবো। এই যে দেশটা হয়েছে, এই দেশটা চাই না। আমি মুক্তিযোদ্ধা, আবারও বলছি আমি মুক্তিযোদ্ধা, আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এবং যুদ্ধ আমি আমি আজকে দেশ যা হচ্ছে, এই ছেলেরা যা করতেছে, যা করতে যাবে, আমি জানি না কি হবে। আমি তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি, কারণ পিতা সবসময় সন্তানের ভাগ্যকে ভালো কামনায়, সন্তানের ভবিষ্যৎ কামনা করে।